হ্যাঁ ঠিক আছে, দেশে এরকম দুই একটা শিশু দংশন নারী দংশনের বিচার প্রকাশ্যে করলে কেউ আর ভয়েতে শিশু দংশন নারী দংশন করবে না। ঠিক আছে। মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত প্রমাণ এবং সাক্ষীদের সমস্ত সাক্ষীদের জবানবন্দি দেওয়াতে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে, প্রমাণিত হয়েছে। যদি আমি বলি তাহলে একটা 9 বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, এটা কোনো অর্থেই এটা সমর্থন করা যায় না। কিন্তু যেহেতু একজন আইনজীবী হিসেবে আমি এই মামলার আসামি পক্ষে লড়েছিলাম মামলাতে, তা আমার মনে হয়েছিল এই মামলাতে কিছু ত্রুটি আছে, যে ত্রুটিটা বিজ্ঞ আদালত তার বিবেচনায় নিতে পারতেন, আবার বিজ্ঞ আদালত বিবেচনায় নাও নিতে পারতেন। না নিলেও এটা উচ্চ আদালতে এই মামলার যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো উচ্চ আদালত অবশ্যই স্ক্যান করবে, বিবেচনা করবে, এবং তখন এই মামলা থেকে এই আসামি সম্পূর্ণ নির্দোষে খালাস হবে। কারণ এই মামলায় খুব বড় ধরনের কিছু ত্রুটি, ঘটনাস্থলের বর্ণনা এবং আপনার ডিএনএ টেস্ট এইসব কিছুই হয়, যে বেনিফিট আমরা উচ্চ আদালতে পাবো। কিন্তু এই বিজ্ঞ আদালতে এখানে বর্তমান দেশের আর্থসামাজিক বাস্তবতা এবং সারা দেশব্যাপী যে একটা মহামারী আকারে ধর্ষণের একটা নোংরা প্রতিযোগিতা চলছে, মানুষের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে, সেইটার ক্ষেত্রে বিজ্ঞ আদালত এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে হিসাবে সামনে দাঁড় করেছে, যেটা বিজ্ঞ আদালত আজকে জাজমেন্ট ঘোষণার সময় বলেছে দেশের প্রাসঙ্গিক বাস্তবতাও আমার এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। আইনজীবী হিসাবে তো আমি অবশ্যই এটা যেহেতু অ্যাপিলেবল অর্ডার, যেহেতু যে কোনো ডেথ সেন্টেন্স অবশ্যই আগে হাইকোর্টের অনুমোদন হতে হবে। বিজ্ঞ আদালত নিজেও বলেছেন যে আমাদের আদালত সিদ্ধান্তের চূড়ান্ত না, যেহেতু ডেথ প্রেফারেন্সের সিদ্ধান্ত দেওয়া হয়েছে, কাজেই এটা অবশ্যই মহামান্য হাইকোর্ট থেকে অনুমোদন হবে। অনুমোদন হওয়া সাপেক্ষে এটা কার্যকর করার প্রশ্ন উঠবে। সেক্ষেত্রে আমরা জেল আপিলের প্রভিশন আছে, বিজ্ঞ আদালত আসামি পক্ষকে একটা ফ্রি মামলার সমস্ত নথির একটা কপি, সার্টিফাইড কপি প্রদান করছেন, যাতে তার ব্যক্তিগতভাবে যদি তিনি আপিল করতে চান তাহলে সেই আপিলও যেন তিনি করতে পারেন। অবশ্যই এই পক্ষে আমাদের আসামি পক্ষ থেকে মামলাটা আমরা মহামান্য হাইকোর্টে আপিল করি।